রুশদি ওর কপালে একটা চুমু খেয়ে বলল, কারণ আমি বিয়ের সাথে সাথেই তোমার মতো একটা কিউট আর রেডিমেড শের পেয়ে যাচ্ছি। কথাটা শুনেই শেরের সেই ভুবনজয়ী হাসিটা আবার ফুটে উঠল। শের যখন মন খুলে হাসে তখন ওর সেই ছোট ছোট গুটি গুটি দাঁতগুলো সব বেরিয়ে আসে, ঠিক যেন একরাশ মুক্তো ঝরে পড়ছে। শানের ফোনে হঠাৎ একটা কল আসায় সে হলুদের আসর থেকে উঠে সিফাতকে যেখানে দাঁড় করিয়ে রেখে গিয়েছিল সেখানে আসে। কিন্তু যেখানে সিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সেখানে খাখা শূন্যতা। এই শিফু টাগেল কোথায়? শান মনে মনে ভাবলো আশেপাশে কোথাও হয়তো আছে। কচি খোকা না তো যে আর পথ হারাবে। সিফাতের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সে ফারাজের ভয়েস কল কেটে দিয়ে সরাসরি ভিডিও কল করে বসলো। ফারাজ কল রিসিভ করেই এক নাগাড়ে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিল। কোথায় তোরা? এখন ওই বাড়িতেই পড়ে আছিস? বেরোবি কখন? আর শের কোথায়? শানের ঠোঁটে এক চিলতে শয়তানি হাসি ফুটে উঠল। সে ফোনের ব্যাক ক্যামেরা অন করে দূর থেকে শেরকে দেখালো এবং রসিয়ে বলল, এই যে দেখো, তোমার রাজপুত্র তোমার হবু রানীর সাথে বসে আছে। কেমন হি হি করছে দুজন, দেখেছ? ফারাজ ওপাশ থেকে গম্ভীর গলায় বলল। একটু সামনে যা, ভালো মতো দেখা যাচ্ছে না। ফারাজের এই কৌতূহল শানের জন্য এক মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়ালো। সে ফারাজকে খোঁচা দেওয়ার জন্য এমন সুযোগ হাতছাড়া করতে চাইল না। পা টিপে টিপে সামনে এগোতে এগোতে ফিসফিসিয়ে বলল, ছেলেকে দেখতে চাচ্ছ নাকি ভাবিকে? বুঝি বুঝি ভাই, সব বুঝে। এ নাও, এখন দেখা যাচ্ছে তো, নাকি ভাবিকে আর একটু জুম করে দেখাবো? ফারাজ ওপাশ থেকে রাগে ফুঁসে উঠল। সে কি তবে ওই ইডিয়েট মেয়েটাকে দেখাতে চেয়েছে? কক্ষনো না। সে কড়া গলায় বলল। তুই বাসায় আয়, তারপর তোকে মজা বোঝাচ্ছি। শানের তাতে ভ্রুক্ষেপ নেই। সে একগাল বেহায়া হাসি দিয়ে বলল, ঠিক আছে ভাই সাহেব, আমাকে মজা দেখানোর জন্য আপনি রেডি হন। কথাটি শেষ হতে না হতেই হঠাৎ ঝড়ের বেগে শানের থেকে ফোনটি ছিনতাই হয়ে গেল। শান কিং কর্তব্য বিমূঢ় হয়ে পাশে তাকাতেই দেখলো এক সুন্দরী রমণী তার ফোনটি কেড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। শানের পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। মেয়েটির চেহারা গোলগাল, যেন পূর্ণিমার চাঁদ নেমে এসেছে মাটিতে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, পরনে হলুদ সিল্ক শাড়িটা কুচি দিয়ে জড়িয়ে আছে অঙ্গে। রোদে আর ভিড়ে মেয়েটা ঘামছে, আর সেই ঘামের সাথে ঘাড়ের কাছে ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে অবাধ্যভাবে, যা তাকে করে তুলছে আরও বেশি আকর্ষণীয়। তার চোখের মণি দুটো যেন চকমকে কৃষ্ণচূড়া, চাহনিতে এক অদ্ভুত তীক্ষ্ণতা। শান ক্ষণিকের জন্য পাথরের মতো জমে গেল। তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন ছন্দ হারালো। গত 24 বছর ধরে যাকে খুঁজে ফিরেছে, একি তবে সেই? প্রথম দেখাতেই মেয়েটি তার মনের মণিকোঠায় এক স্থায়ী ছাপ ফেলে দিল। কিন্তু মেয়েটি কেন তার দিকে এমন কটমট করে তাকিয়ে আছে? শানের ভ্রু কুঁচকে গেল ঠিকই, কিন্তু মুগ্ধতা তাকে ছেড়ে গেল না। সে ঘোর লাগা চোখে মেয়েটির দিকে তাকিয়ে ব্যাকুল কণ্ঠে বলে উঠল, কি তুমি নন্দিনী? আগে তো দেখিনি। তিথি তখন রাগে ফুঁসছে। তার দু চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। সে শানির দিকে এক কদম এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, স্পর্ধা তো আপনার কম নয়, আপনি ভিডিও করছিলেন কেন? শান যেন আকাশ থেকে বলল। পরিস্থিতি সামলাতে সে অত্যন্ত সহজ হওয়ার ভান করে বলল, আরে আপনি ভুল বুঝছেন, আমি ভিডিও করছিলাম না, বরং ভিডিও কলে কাউকে দেখাচ্ছিলাম। এ কথা শুনে তিথি আরও ফেটে পড়ল। একে তো চুরি, তার উপর সিনা চুরি। সে রাগে তোতলামি করে বলল, যাই হোক, আপনি ভিডিও কলে কাউকে দেখাবেন, আমার পারমিশন নেবেন না? শান বুঝল না এতে পারমিশন নেওয়ার কি আছে। সে বলল, পারমিশন নেবো কেন? তিথি বিস্ময় আর রাগে হতবাক হয়ে বলল, পারমিশন কেন নেবেন মানে? আপনি ভিডিও কলে কাউকে আমাকে দেখাচ্ছেন আর আপনি বলছেন পারমিশন কেন নেবেন? শান যখন ফারাজকে রুশদিকে দেখাচ্ছিল ঠিক তখনই তিথি হুট করে ফ্রেমে চলে এসেছিল। তাই সে মনে করেছে যে শান তাকেই কাউকে দেখাচ্ছে। শান এবার বুঝতে পারল প্যাচটা ঠিক কোথায় হয়েছে। সে তিথির ভুল ভাঙানোর জন্য একগাল হেসে বলল, আরে নন্দিনী, শান্ত হন। আমি আপনাকে না, আমার হবু ভাবি অর্থাৎ যার বিয়ে হচ্ছে তাকে তার হবু বরকে দেখাচ্ছিলাম।
তিথি এবার কিছুটা দমে গেল। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো সরু হয়ে এলো। সে কিছুটা লজ্জাও পেল। শানের দিকে বাঁকা চোখে তাকিয়ে সংক্ষিপ্ত জবাব দিল। ও শানের কৌতূহল তখন তুঙ্গে। সে নরম গলায় শুধালো। আচ্ছা, আপনার নামটা কি জানা যাবে? তিথি গম্ভীর মুখে উত্তর দিল। তিথি। শানের পরবর্তী প্রশ্ন। আপনি ভাবের কি হন? তিথি ঝটপট বলল, বোন। শানের মুখে এবার জাদুকরি হাসি ফুটে উঠল। সে দুষ্টুমি করে বলল, আরে তাহলে তো আমাদের সম্পর্কটা একদম পারফেক্ট। আমি ভাবির দেবর আর আপনি বোন। সম্পর্কে আমরা তো সাচ্চা বিআই বিআইন। তা কেমন আছেন বিয়ান সাহেব? তিথি শানের এই আগ বাড়িয়ে কথা বলা একদমই পছন্দ করল না। সে আর চোখে একবার শানকে দেখে নিয়ে কোনো জবাব না দিয়ে দ্রুত পা চালিয়ে আসর ছেড়ে বেরিয়ে গেল। শানও কম যায় না। সে পিছু পিছু কিছুটা এগিয়ে গিয়ে ডাক দিল। আরে বিয়ান, এভাবে না বলে চলে যাচ্ছেন যে? তিথি পাত্তাই দিল না। ভিড়ের মাঝে দ্রুত হেঁটে গিয়ে সে চোখের আড়ালে চলে গেল। শান ভিড়ের মাঝে এদিক সেদিক তাকাতে লাগলো, কিন্তু সেই নন্দিনীর আর কোনো হদিশ মিলল না। বিরক্তি আর আফসোসে শান নিজের ঘাড়ে হাত দিয়ে বিড়বিড় করতে লাগলো, মন চোর এভাবে ধরা না দিয়ে পালিয়ে গেলে কার ভালো লাগে? শান তো মানা করেনি চুরি করতে। চুরি করো বাপু, কিন্তু অন্তত একটু প্রশ্রয় তো দাও। শান ভিড়ের মাঝে এক পা করে এগোতে লাগলো। তার ঠোঁটের কোণে তখন এক চমৎকার সুন্দর হাসি। চারপাশের কোলাহল ছাপিয়ে সে আনমনে বলে ওঠে, अगर तू खो जाए तो मैं तुझे ढूंढ लाऊंगा, नाराज हो अगर तो तुझे मना लूंगा। সকাল থেকে যার সাথেই দেখা হচ্ছে তক্কাতক্কি যেন সায়ের মতো পিছু নিয়েছে তার। তিথি বুঝে উঠতে পারছে না সে নিজে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ছে নাকি ঝগড়ায় উড়ে এসে জুড়ে বসছে তার উপর। এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে তৃতীয় দফার ঝগড়া তার উপর এসে আছড়ে পড়ল। হাঁটতে হাঁটতে তিথি যখন এক মুহূর্তের জন্য আনমনা হয়েছিল, তখনই যেন কোনো এক চলন্ত পাহাড়ের সাথে তার সজোরে ধাক্কা লাগলো। ব্যথায় মুহূর্তেই তিথির সুন্দর মুখটা কুঁচকে ছোট হয়ে এলো। বাম হাতটার ওপর দিয়ে যেন কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তিথির মনে হলো হাড়গোড় বুঝি সব মরমর করে ভেঙে চুরমার হয়ে গেল। কোন গন্ডারের সাথে তার এই ধাক্কা লাগলো তা দেখার জন্য যখন সে অগ্নিদৃষ্টিতে তাকালো, দেখলো এক যুবক ধুলো বালিতে মেখে যাওয়া নিজের ফোনটা তুলছে। তিথি তার তর্জনী উঁচিয়ে চেঁচিয়ে উঠল, এই যে মিস্টার, আপনি কি চোখে কম দেখেন? চোখ দুটো কি নিচের দামি আলমারিতে তুলে রেখে পথে নেমেছেন নাকি? যার তার সাথে এভাবে ধাক্কা খেয়ে বেড়ানোটা কি আপনার নেশা? অন্ধ নাকি আপনি? হাঁটতে পারেন না তো রাস্তাটকে দাঁড়িয়ে আছেন কেন? আমার হাতটা কোথায় আপনি ভেঙেই ফেললেন। বলেই ব্যথায় কাতর হয়ে নিজের কাঁধ আর শোল্ডারে হাত ডলতে লাগলো তিথি। সিফাত তখন তার চুরমার হয়ে যাওয়া ফোনটার দিকে তাকিয়েছিল। ফোনের ডিসপ্লেটা যে ভেঙে চুরমার হয়ে ভবে বাড়ি চলে গেছে তা দেখে সিফাতের মেজাজ সপ্তম আসমানে চড়ে বসলো। ধাক্কা খেলো মেয়েটা, অথচ গলার জোর দেখিয়ে দোষারোপ করছে তাকে। সিফাত শান্ত অথচ ধারালো গলায় ফুঁসে উঠে বলল, এই মেয়ে, গলা নামাও। কার সাথে কথা বলছো? জানো আমি কে? তিথি মোটেও দমে যাওয়ার পাত্রী না। সে দুই হাত বগলে গুজে ভ্রুকুচকে তাচ্ছিল্যের সুরে জবাব দিল, আচ্ছা তাই নাকি? তা ক্যাথা গো আপনি? লাট সাহেব আইসে। বড় বড় কথা বাদ দিয়ে নামটা কইলেই তো হয়। সিফাত এবার নিজের ফোনটা তিথির চোখের সামনে এনে ঝাঁকিয়ে বলল, আমার পরিচয় পরে জানলেও চলবে, কিন্তু তুমি যে আমার সাধের ফোনটা কাপাওয়েলা, এইটার জরিমানাটা কে দিবে? 2,40,000 টাকার ফোন আমি কত শখ করে বাপের পকেট মেরে কিনেছিলাম, আর তুমি এক ধাক্কায় এটার দাফন সম্পূর্ণ করে দিলা। এখন টাকা বের করো বলছি, জরিমানা না দিয়ে এক কদমও নড়তে পারবা না। সিফাতের হাতে থাকা ফোনটির দশা দেখে তিথির গলা শুকিয়ে এলো। ফোনটি আক্ষরিক অর্থেই দুই টুকরো হয়ে গিয়েছে। পেছনের অংশ আর সামনের ডিসপ্লে এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। এত দামি একটা জিনিসের এমন দাফন সম্পন্ন হতে দেখে তিথি মনে মনে কিছুটা দমে গেল। মুখে তার সিটে ফোঁটাও প্রকাশ পেতে দিল না, বরং থুতনি উঁচিয়ে দ্বিগুণ তেজ নিয়ে বলল, আমি কেন জরিমানা দিতে যাব শুনি? ফোনটা কি আমি ভেঙেছি? আপনার ফোন আপনার হাত থেকে পড়েছে। জরিমানা দিলে আপনিই দেবেন। আপনার জিনিস আপনি সামলাতে পারেন না, সেটা কি আমার দোষ? আর কে বলেছিল 2.5 লাখ টাকার ফোন এভাবে হাতে নিয়ে ঢং করে ঘুরতে? ভালোই হয়েছে ভেঙেছে, উটকো আপদ বিদায় হলো।
সিফাত অপমানে আর রাগে তোতলাতে শুরু করলো। তুমি তুমি তো আস্ত একটা বেয়াদব। আপনি কোন পক্ষ শুনি? সিফাত হকচকিয়ে গিয়ে বলল। কি? তিথি আবার প্রশ্ন করলো। জিজ্ঞেস করছি আপনি ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ? সিফাত বিরক্তি নিয়ে উত্তর দিল। ছেলেপক্ষ। তা বরের কি হন আপনি? সিফাত জানালো। ভাই হই আমি। শোনা মাত্রই তিথির মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে এই গন্ডার ব্যাটা তার সম্পর্কে বিয়াই লাগে। তিথি মনে মনে বড় একটা স্বপ্ন সাজিয়েছিল, বিয়ের হুল্লোড়ে সব বিয়াইদের সাথে চুটিয়ে টাঙ্কি মারবে। অথচ কপাল এমনই খারাপ যে প্রথম দেখাতেই প্রত্যেকটা বিয়াইয়ের সাথে তার ঝগড়া লেগে যাচ্ছে। সে বিড়বিড় করে নিজেকেই শোনালো, এসব ঝগড়াটে অসভ্য বিয়াইদের সাথে টাঙ্কি মারার চেয়ে ঝগড়া করাই ঢের ভালো। তিথি এবার মুখটা এক বিচিত্র ভঙ্গিতে বাঁকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল। আপনারা সবগুলো কি একই রকম? সিফাতকে আর কোনো পাল্টা জবাব দেওয়ার সুযোগ না দিয়ে তিথি দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করল। সিফাত দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে রইল। একে তো ফোনটা গেল, তার উপর মেয়েটা কী সব বলে গেল। সে আগে ফুঁসে উঠে চিৎকার করে তিথির উদ্দেশ্যে বলল। এই মেয়ে, জরিমানা দিয়ে যাও। 2.5 লাখ টাকার ফোনটা ভোবের বাড়ি পাঠিয়ে দিয়ে এখন বিড়াল ছানার মতো মিনমিন করে কেটে পড়ছো কেন? তোমার কিডনি বেচেও আমি আমার ফোনের টাকা উসুল করব, মনে রেখো। পরদিন সকাল ভোরের নরম আলোটা যখন আনাসকের পুরনো দালানের কার্নিশে এসে পড়ল, তখনই চারিদিকে বিয়ের উৎসবের শোরগোল পড়ে গিয়েছে। আত্মীয় স্বজনদের ভিড়ে পা রাখার জায়গা নেই। সকাল 9টা বাজতেই রিসোর্টে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেল। আনাসক আর নাহিদা অতিথিদের সামলে নিয়ে বাসে উঠে পড়লেন। গন্তব্য শহর থেকে কিছুটা দূরে সবুজ ঘেরা এক মনোরম রিসোর্ট। অন্যদিকে খানবাড়ি থেকে পাঠানো সাদা রঙের চকচকে গাড়িটা গেটে এসে দাঁড়িয়েছে। রুশদি, নাহিদ, তিথি আর রুশদির সেই প্রিয় সৎ নানি, এই 4 জন মিলে গাড়িতে যাবে। আজ পবিত্র শুক্রবার, জুম্মার দিন। এই পবিত্র দিনে রুশদি তার জীবনের এক নতুন আর পবিত্র অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। প্রতিটি মেয়ের জীবনেই এই দিনটি আসে একরাশ স্বপ্ন আর পাহাড় সমান ভয় নিয়ে। ফেলে আসা শৈশব কৈশোরের স্মৃতিগুলো পেছনে ফেলে এক অজানা ঠিকানায় নিজের অস্তিত্ব গেঁথে দেওয়ার নামই তো বিয়ে। সময় গড়িয়ে তখন দুপুর 12টা। রিসোর্টের সুসজ্জিত কক্ষে রুশদিকে সাজাতে বসেছে মেকআপ আর্টিস্ট। জুম্মার নামাজের পরপরই নিকা পড়ানো হবে। তিথি নিজে ঝটপট সেজে নিয়ে এখন রুশদির পাশে ছায়ার মতো লেগে আছে। তার উৎসাহ যেন বাঁধ ভেঙেছে। আর্টিস্ট যেই না রুশদির চোখে আইশ্যাডো ছোঁয়াতে গেল, অমনি তিথি কপাল কুঁচকে বলে উঠল। আরে আপু, এটা এভাবে না, একটু স্মোকি করে দিন। রুস্তির চোখ দুটো এমনিতেই হরিণের মতো, বেশি গাঢ় করলে মানাবে না। মেকআপ আর্টিস্ট বেচারি একবার তিথির দিকে তাকায়, আবার মেকআপ ব্রাশের দিকে। খানিক বাদে ঠোঁটে লিপস্টিক ছোঁয়াতেই তিথি আবার ফোড়ন কাটল। এই শেডটা বড্ড ফ্যাকাশে লাগছে। রুস্তির গায়ের রঙের সাথে একটু ডার্ক শেড না হলে কি জমে? মেকআপ আর্টিস্ট এবার ধৈর্য হারিয়ে হাতের ব্রাশটা এগিয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল। নিন, আপনি বর সাজান, আমার চেয়ে তো আপনি বেশি বুঝেন। তিথি একগাল হেসে দিয়ে নির্লজ্জের মতো হাত বাড়িয়ে বলল। দিন তবে, আমি সাজিয়ে দিই। আমার বন্ধুর সাজে কোনো কমতি আমি সইব না। রুশদি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছিল। ও জানে তিথি এমনই। ওর প্রতি ভালোবাসার আধিক্যই তিথি এমন পাগলামো করে। রুশদি মুচকি এসে তিথির হাতটা টেনে ধরে মৃদু শাসন মাখা গলায় বলল। থাম তো তিথি, একদম পাগলামি করবি না। আপু, আপনি আপনার মতো সাজান। আর তিথি, তুই চুপচাপ সোফায় গিয়ে বস, কোনো কথা বলবি না। রুশদির শান্ত ধমক শুনেই তিথি ঠোঁট উল্টে এক কোণে গিয়ে বসলো। তবে তার উৎসুক চোখ দুটো সারাক্ষণ রুশদির ওপরই নিবদ্ধ রইল। রুশদির মনের কোণে তখন এক অদ্ভুত শিহরণ। একটু পরেই নীল নদে নৌকা ভাসানোর মতো সে ভেসে যাবে এক নতুন সংসারে। রিসোর্টের সবুজ গাছের উপর সকল পুরুষ একসঙ্গে জুম্মার নামাজ আদায় করল। সকলের সাথে শেরও ছিল। ফারাজ নিয়ম করে প্রায় প্রতি শুক্রবারই শেরকে মসজিদে নিয়ে যায়।
ছোট থেকেই ওকে এই পবিত্র অভ্যাসে গড়ে তুলতে চায় সে। নামাজ শেষে শুরু হলো প্রস্তুতির পালা। ফারাজ ধবধবে সাদা শেরওয়ানি পরে একদম তৈরি। এখন চলছে খুদে নবাব শেরের সাজগোজ। বেডের ওপর শেরকে দাঁড় করিয়ে ফারাজ খুব যত্ন করে ওর অবাধ্য চুলগুলো আছড়ে দিচ্ছিল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে শের হুট করে বলে উঠল, পাপা, আই হ্যাভ এ কোশ্চেন। ফারাজ ওর নরম গালে হালকা করে ক্রিম ঘষতে ঘষতে শান্ত গলায় শুধালো। কি কোয়েশ্চেন? শের ওর বড় বড় চোখ জোড়া পাপার দিকে স্থির রেখে জিজ্ঞেস করলো। তুমি দুনিয়ার সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? ফারাজ এক মুহূর্ত দেরি না করে শেরের কপালে একটা চুমু খেয়ে বলল। অবশ্যই তোমাকে, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন জান? শের শুধু কাঁধ উঁচিয়ে বলল, এমনি। ওর সেই এমনির আড়ালে যে কত শত শিশু সুলভ কৌতূহল লুকিয়েছিল তা কেবল ওই প্রাণটাই জানে। ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলেন রাইমা খান। নাতি আর ছেলের এমন সুন্দর মুহূর্ত দেখে ওনার চোখে প্রশান্তি খেলে গেল। জিজ্ঞেস করলেন, তোমাদের সাজগোজ শেষ হলো? ফারাজ হাসি মুখে উত্তর দিল। হ্যাঁ, আমি শেষ। রাইমা খান শেরের দিকে তাকিয়ে আদুরে গলায় বললেন, শের সোটা, তুমি একটু শোনো, চাচ্চুর রুমে যাও তো ভাইয়া, তোমার পাপার সাথে আমার জরুরি কিছু কথা আছে। সে লক্ষ্মী ছেলের মতো মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাইমা খান ফারাজের কাছে এগিয়ে এসে ওর শেরওয়ানির বোতামগুলো ঠিক করে দিতে দিতে নিচু স্বরে বললেন। ফারাজ, কাবিন দেড় কত রাখবো? ফারাজ কিছুটা উদাসীনভাবে জবাব দিল, ড্যাডকে জিজ্ঞেস করো, ড্যাড যা বলে তাই। তোমার ড্যাড তো আমাকেই পাঠালো তোমাকে জিজ্ঞাসা করতে। ফারাজ এবার জানালার দিকে তাকিয়ে বলল। তাহলে তোমার যা ভালো লাগে রাখো, অথবা রুশদির আব্বুকে জিজ্ঞেস করে দেখো। রাইমা খান কিছুটা আক্ষেপের সুরে বললেন, আমি পারবো না বাবা, রুদসী রাব্বুর স্বভাব তো জানিসই, তাকে কিছু জিজ্ঞাসা করাই বৃথা। তুই বরং এক কাজ কর, রুদসীকে একটা কল করে ওর মতামতটা জেনে নে। ফারাজ এবার সরাসরি নাকচ করে দিয়ে গম্ভীর গলায় বলল, পারবো না, কাজী সাহেব যখন বিয়ে পড়াবেন তখন যা হওয়ার হবে। রাইমা খান ছেলের একঘেয়েমি দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর এই জেদটা কোনোদিন গেল না ফারাজ, তুই আর বদলাবি না। হঠাৎ ফারাজ বেশ বিরক্ত হয়ে নিজের গায়ের শেরওয়ানিটা টেনে বলল, উফ আম্মি, এইসব খুলে আমি বরং একটা শার্ট পরি, গা কেমন চুল কাচ্ছে। ছেলের কথা শুনে রাইমা খান চোখ রাঙিয়ে তাকালেন। খবরদার, এটা খুললে কিন্তু খবর আছে তোর। ফারাজ এবার সেই পরিচিত বেহায়া হাসিটা দিয়ে বলল, কয়টার খবর আম্মি? আমি একটু দেখি খবরগুলো কেমন। রাইমা খান দাঁত কিরমির করে বললেন। ফারাজ, ফারাজ তখনও হাসছে। রুশদি তখন একা, মেকআপের সরঞ্জাম আর ফুলের সাজ সব পড়ে আছে একপাশে। তিথি কোনো প্রয়োজনে বাইরে গিয়েছে। রুশদি একা বসে আছে বড় বিছানাটার ঠিক মাঝখানে। পরনে লাল লেহেঙ্গা, দুহাত ভর্তি স্বর্ণের চুড়ি আর ঝুমকা, গহনার ভারে ঘাড় নুয়ে আসছে তার। ঠিক তখনই দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো নাহিদ ধীর পায়ে এগিয়ে এসে রুশদির পাশে বসলো। ওর মাথাটা নিচু, দৃষ্টি মাটির দিকে স্থির। বড় বোনের বিয়ের দিনে ভাইয়ের বুক ফাটা হাহাকার করছে। রুশদি বুঝলো তার কলিজার টুকরো ভাইটার আজ মন ভালো নেই। যে বোনটার সাথে সারাদিন দুষ্টুমিতে মেতে থাকতো, একটু পরেই সে অন্যের ঘরের লক্ষ্মী হয়ে চলে যাবে। এই শূন্যতা নাহিদ সইবে কি করে? নাহিদ আলতো করে নিজের এক হাত নাহিদের কাঁধের উপর রাখলো। ভারী কাজের শাড়ি আর কবজিতে ঝুমকো দেওয়া চুড়ির ঝনঝনানি কানে বাজছে ওর। হাতের নড়াতে বেশ অসুবিধা হচ্ছে, তবু ভাইয়ের প্রতি মমতাটুকু আড়াল করতে পারল না সে। রুশদি নাহিদের চোখের দিকে তাকালো না, তাকালে হয়তো নিজের বাঁধও ভেঙে যাবে। শূন্যে দৃষ্টিতে জানালার দিক ওপাশে তাকিয়ে ধরা গলায় বলল, কিরে, আমার পালোয়ান ভাইটার চোখে কি তবে শ্রাবণের মেঘ জমেছে? মুখটা ওভাবে নিচু করে রেখেছিস কেন? বোনটাকে কি একবারও বিদায় বেলায় প্রাণ ভরে দেখে নিবি না? রুশদি নাহিদের কাঁধে রাখা হাতটায় একটু চাপ দিয়ে নড়ে চড়ে বসলো। বলতে শুরু করলো, নাহিদ শোন, এখন যে তোর খুব খারাপ লাগছে, বুকটা হাহাকার করছে, এটা আমি জানি। এই খারাপ লাগাটা খুব তীব্র, ঠিক যেন বুকে ধারালো কোনো ছুরির মতো বিঁধছে। কিন্তু বিশ্বাস কর, এই অনুভূতিটা খুব বেশি দিন টিকবে না। মানুষ বড় অদ্ভুত জীব রে নাহিদ। আজ আমি চলে যাচ্ছি বলে হয়তো তুই আজ আর কাল
ডুকরে কাঁদবি, ছেলে মানুষ বলে হয়তো মুখ লুকিয়ে চোখের জল মুছবি। 2-3টে দিন তোর পৃথিবীটা বড় বেশি বিষণ্ণ মনে হবে। তারপর তারপর দেখবি সময়ের প্রলেপে এই মোহটা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। একটা খুব কঠিন ধ্রুব সত্য কথা বলি, মানুষ যখন মারা যায় তখন তার সবচেয়ে কাছের মানুষগুলো কি সারা জীবন কাঁদে? কাঁদে না। বড়জোর 3 দিন তারা বিলাপ করে, 4র্থ দিনে গিয়ে নিজের মনকে শক্ত করে নেয়। 15 দিন পর পরিবেশ শান্ত হয়, আর মাসখানেক গেলে জীবন আবার তার স্বাভাবিক ছন্দে ফেরে। 2-3 মাস পর বিশেষ কোনো উপলক্ষ ছাড়া কেউ সেই মৃত মানুষটাকে মনেও করে না। সেখানে আমি তো আর মরে যাচ্ছি না নাহিদ, আমি কেবল এই বাড়ি থেকে অন্য একটা বাড়িতেই যাচ্ছি। আমি তো এই শহরেই থাকবো। তুই চাইলেই আমার সাথে দেখা করতে পারবি, ফোনে আড্ডা হবে, আমরা আগের মতো ঘুরতেও পারবো। শুধু আমাদের ঠিকানাটা বদলে যাবে, এই তো। তুই তো জানিস আমাদের এই যান্ত্রিক শহরে আবেগ দিয়ে টিকে থাকা যায় না। যারা বাস্তবতা মানতে পারে না তারা রোজ ভেতরে ভেতরে নীল হয়ে মরে। জীবনের ধ্রুব সত্যটা হলো, পরিস্থিতি আর সময়ের সাথে সাথে মানুষের পছন্দ যেমন পাল্টায়, মানুষের আবেগও তেমনই রূপ বদলায়। আজ যে বিচ্ছেদকে তোর পাহাড় সম মনে হচ্ছে, কাল সেটাকেই তোর খুব তুচ্ছ মনে হবে। তাই মিছে মায়ার চোখের জল না ফেলে বাস্তবতা মেনে নিতে শেখ। যেদিন তুই জীবনকে তার নিজস্ব রূপে গ্রহণ করতে পারবি, সেদিন থেকেই তুই ভালো থাকতে শুরু করবি। আর একটা কথা শোন, তোকে আমি চিনি, তোর মনে কোথাও যেন একটা অপরাধ বোধ কাজ করছে। তুই ভাবছিস তোর মায়ের আচরণের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে বলে আমাকে এই সময়ে আমি বিয়ে করে নিচ্ছি। একদম এই গিল্টি ফিলিং মনে পুষবি না। আমাদের সমাজে এই বয়সে মেয়েদের বিয়ে হওয়াটা খুবই সাধারণ একটা ব্যাপার। বরং আমি তো বলবো, তোর মায়ের কারণে নয়, পরিস্থিতির খাতিরে আমি আরো ভালো একটা জীবনের দিকে পা বাড়াচ্ছি। সেখানে আমার ভবিষ্যৎ নিশ্চিত, আমি শান্তিতে থাকতে পারবো। তাই নিজের মনে বিষাদ পুষে রাখিস না। আর ভাই, এবার একটু থাম তো। আমি মেয়ে, যার বিয়ে হচ্ছে সেই কাঁদছি না। আর তুই ছেলে হয়ে এমন ফ্যান ফ্যান করে কাঁদছিস কেন? তোর এই কান্না দেখে আমার সত্যি খুব হাসি পাচ্ছে। নিজেকে একটু সামলা এবার। অন্তত একটা চওড়া হাসি দিয়ে তোর আপুকে বিদায় জানা। কার কথা কে শোনে? নাহিদ যেন আজ পৃথিবীর সমস্ত বিষাদ একাই নিজের কাঁধে তুলে নিয়েছে। রুশদীর এত শত যুক্তি, জীবনের কঠিন বাস্তবতার সান্ত্বনার বাণী, সবই যেন অরণ্য রোদন হয়ে ফিরে এলো। নাহিদ তখন হেসকি তুলে কেঁদেই চলেছে। ওর এই কান্না থামার কোনো লক্ষণ নেই। ছেলেটা বড্ড বেশি আবেগপ্রবণ, একদম ফেত কান্দনে যাকে বলে। ছোটবেলা থেকেই ও এমন, মেয়েদের মতো কথায় কথায় ওর দুচোখের পাতা নোনা জলে ভিজে ওঠে। আর ওর স্বভাবের সবচেয়ে বড় দুর্বলতা হলো অন্যের যে কোনো দোষ নিজের ঘাড়ে টেনে নেওয়া। এই যেমন এখনও হন্যে হয়ে ভাবছে ওর মায়ের করা যাবতীয় অন্যায়ের কারণেই হয়তো রুশদীর আগে অভিমানে এই অসময় বিয়ের পিঁড়িতে বসছে। এই কাল্পনিক অপরাধ বোধই ওকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। রুশদী একরাশ বিরক্তি আর গভীর হতাশা মেশানো চোখে ওর ভাইটার দিকে তাকিয়ে রইল। ছেলেটা সত্যি বড্ড কাঁদতে পারে। আজকালকার মেয়েরাও হয়তো বা এত কান্নাকাটি করে না নাহিদ যতটা করছে। একে তো ভারী শাড়ির অস্বস্তি, তার উপর ভাইয়ের এই হাহাকার। রুশদীর ধৈর্যও যেন এবার বাঁধ ভাঙল। সে কিছুটা ধমকের সুরে বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, কান্না থামা নাহিদ, না হলে এক চটকা মেরে তোর গালের সবগুলো দাঁত আমি আজ ফেলে দিব। বেয়াদব ছেলে কোথাকার, তোর এই ফ্যান ফ্যানানির জন্য আমার বিয়ের ফিলটাই উড়ে যাচ্ছে। এটা কি বিয়ে বাড়ি নাকি শ্মশান ঘাট? থামা কান্না বলছি। নাহিদ বোনের ধমক খেয়ে থমকে গেল ঠিকই, কিন্তু কান্নার তোর কি আর এত সহজে থামে? সে হেঁচকি তুলে অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা গলায় বলল, আই এম সরি আপু, আমি চাইলেও পারছি না। রুশদী এবার নরম হলো, কিন্তু গলার কাঠিন্য বজায় রেখেই বলল, হাব্বাটা কিসের সরি রে? তোর ওই মেকি সরি ঠরি আমার লাগবে না। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস আর যদি সত্যি আমায় সরি বলতে চাস, তবে আগে এই প্যাকপ্যাকানি থামিয়ে একটু হাস। তোর এই মুখ ভরা হাসিটা দেখার জন্য আমার কলিজাটা পুড়ছে। দেখি চোখ মুছ তো আগে।
বলেই রুশদি পাশে থাকা টিস্যু বক্সটা টেনে নিয়ে নাহিদের দিকে এগিয়ে দিল। নাহিদ বাধ্য ছেলের মতো টিস্যু নিয়ে চোখ মুখ মুছে নিল। বোনের জোড়াজুড়িতে সে এক চিলতে মিথ্যে হাসার চেষ্টা করলো। সেই হাসির মাঝেও এক অদ্ভুত বিষাদ জড়িয়েছিল। চোখের কোণে টলমল করছে জল, আর ঠোঁটে এক চিলতে মলিন হাসি। ওর ওই অবুঝ মুখটা দেখে রুশদির বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল। ওর প্রতি ভালোবাসার টানটা যেন সহসা শতগুণ বেড়ে গেল। রুশদির নিজের চোখের কোণেও তখন আষাঢ়ের মেঘ জমেছিল। মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে তার দু চোখ বেয়ে। কিন্তু সে তো বড় বোন, তাকে যে আজ শক্ত হতেই হবে। নিজের সমস্ত আবেগ নিংড়ে নিয়ে সে চোখের সেই নোনা জলকে চোখের ভেতরেই বন্দি করে ফেলল। রিসোর্টের বিশাল উন্মুক্ত মাঠে বিয়ের প্যান্ডেল করা হয়েছে। আজ শুধু নিকট আত্মীয় উপস্থিত আছে, তবুও কোলাহলের কমতি নেই। প্রায় 200-300 মানুষের গুঞ্জনে বাতাস ভারী হয়ে আছে। আগামীকালের রিসিপশন পার্টিতে রাজনৈতিক ব্যক্তি, বড় বড় বিজনেসম্যানরা থাকবেন স্টেজের উপর। গম্ভীর্য নিয়ে সোফায় বসে আছে ফারাজ, তার পরনে জমকালো শেরওয়ানি, চোখে এক অদ্ভুত নির্লিপ্ততা। ফারাজের পাশেই বসে আছে ছোট্ট শের, তার খুশির যেন সীমা নেই। দুহাত ভরে তালি দিচ্ছে সে, হাসলে মুখ ভরা সবকটি দাঁত বেরিয়ে পড়ছে। ওকে দেখে মনে হচ্ছে এই বিশাল ধরনীর বুকে সেই বুঝি আজ সবচেয়ে বেশি সুখী মানুষ। ঠিক তখনই মেহমানদের ভিড় ছিঁড়ে ধীরলয়ে হেঁটে আসতে দেখা গেল রুশদিকে। পরনে তার রক্তরাঙা লেহেঙ্গা, যাতে সূক্ষ্ম কাজগুলো আলোয় ঝিকমিক করছে। মাথায় ভারী কারুকাজ করা দোপাট্টা। ফারাজ খেয়াল করলো রুশদি অন্য কোথাও তাকাচ্ছে না, তার সেই 2 জোড়া চোখের স্থির দৃষ্টি সরাসরি ফারাজের উপর নিবদ্ধ। ফারাজও পলকহীন তাকিয়ে রইল। রুশদির সেই দৃষ্টিতে কোনো অনুভূতি নেই, একদম স্থির, স্বচ্ছ, অনুভূতিহীন এক দৃষ্টি। তাদের 4 চোখের এই নীরব কথোপকথন চলল দীর্ঘক্ষণ। কেউ দৃষ্টি সরালো না, যেন এই দৃষ্টি বিনিময়ের মাধ্যমেই তারা একে অপরের অস্তিত্বের গভীরতা মেপে নিচ্ছে। রুশদি যখন স্টেজে ঠিক সামনে এসে দাঁড়ালো, তখন ফারাজ বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ওপর থেকে ঝরঝর করে ঝরতে শুরু করলো তাজা গোলাপের পাপড়ি। ফারাজ হাত বাড়িয়ে দিল রুশদির দিকে। কোনো দ্বিধা বা আপত্তি ছাড়াই রুশদি তার কোমল হাতটি ফারাজের প্রশস্ত হাতের উপর রাখল। এই সেই প্রথম স্পর্শ, প্রথম অনুভব। রুশদির হাতের আঙ্গুল যখন ফারাজের হাতের তালু স্পর্শ করলো, তখন মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবীটা থমকে গেল। এক অজানা বিদ্যুৎ খেলে গেল দুজনেই রক্ত কণিকায়। এই প্রথম স্পর্শের শিহরণে রুশদির পা যেন কিছুটা টলে উঠল, আর ফারাজ শক্ত করে সেই হাতটি আগলে ধরল। স্টেজে বর ও কনের জন্য বসার সোফা আলাদা, দুজনের মুখোমুখি বসেছে। মাঝখানে ঝুলছে একটি ফুলের পর্দা। সুগন্ধি রজনীগন্ধার গোলাপের সেই বুনন ভেদ করে অপর পাশের মানুষটিকে আবছা দেখা যাচ্ছে। ফারাজ কিছুটা নড়ে চড়ে বসলো। তার দৃষ্টি স্থির হলো সামনে বসে থাকা রুশদির উপর। রুশদির পরনে আজ আনজারা ব্র্যান্ডের সেই বিখ্যাত লাল লেহেঙ্গা, কানে গলায় আর দুহাতে চকচক করছে ভারী স্বর্ণালঙ্কার। তবে রুশদির হাতের চুড়ির দিকে তাকাতেই ফারাজ ভ্রু কুঁচকাল। বিশাল ঝুমকো দেওয়া সেই চুড়িগুলো সম্ভবত স্বর্ণের নয়। ফারাজ রুশদির মুখচ্ছবির দিকে তাকালো। ঘোমটাটা কপাল অবধি টানা, মাথা নুয়ে বসে আছে। লাল রংটা রুশদির দুধে আলতা গায়ের রঙে যেন আগুনের মতো জ্বলছে। অথচ আশ্চর্য, মেয়েটা তো নিখুঁত সুন্দর হওয়ার পরেও ফারাজের মনের গহীনে কোনো ঢেউ উঠছে না। ফারাজের মনে তার জন্য বিশেষ কোনো জায়গা তৈরি হচ্ছে না। মেয়েটার দিকে তাকালে তার অদ্ভুত কোনো অনুভূতি হচ্ছে না। এর কারণ কি তাদের ভেতর কোনো সম্পর্ক নেই এটাই? হঠাৎ কাজী সাহেবের গম্ভীর কণ্ঠস্বর ফারাজের চিন্তার সুতো ছিঁড়ে দিল। ফারাজ কোনো উত্তর দিল না। সে নির্বাক চোখে স্টেজের সামনে বসে থাকা রাইমা খানের দিকে তাকালো। রাইমা খান ধীর পায়ে স্টেজে উঠে রুশদির পাশে গিয়ে দাঁড়ালেন। একই প্রশ্ন যখন রুশদিকে করা হলো, সে কোনো টাকা বা গহনার অঙ্কের দিকে গেল না। ফুলের পর্দা ভেদ করে ফারাজের অস্পষ্ট অবয়বের দিকে তাকিয়ে অত্যন্ত ধীর সুরে বলল, দেনমোহর হিসেবে আমি ওনার কাছ থেকে শুধু সুন্দর একটি জীবন চাই।
রুশদের কণ্ঠস্বর এতটাই নিচু ছিল যে স্টেজে থাকা গুটিয়ে কয়েক মানুষ ছাড়া আর কেউ তা শুনতে পেল না। ফারাজ স্তব্ধ হয়ে গেল। আধুনিক এই যুগে যেখানে দেনমোহরের অঙ্ক নিয়ে দরদাম চলে, সেখানে এই মেয়েটি স্রেফ একটা সুন্দর জীবন দাবি করছে, কোনো চাহিদা নেই। রাইমা খান নিজেও আকাশ থেকে পড়লেন। তিনি রুশদির কানের কাছে ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে বললেন, টাকা গয়না বা জমির কোনো একটা দাবি বলো, এটা তোমার অধিকার। রুশদি ম্লান হেসে রাইমা খানের দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে উত্তর দিল,